গল্পের নাম উপসংহারে তুমি। লেখিকা রুহানিয়া ইমরোজ। পর্ব 3। নাফিমকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই খবরটা মুহূর্তের মধ্যে ঝড় তুলে দেয় গোটা শিকদার ভিলায়। শেষবার ড্রাইভওয়েতে ন্যানির সাথে লুকোচুরি খেলতে দেখা গেছে নাফিমকে। খেলা চলাকালীন সময়ে সে এমন একখানে লুকায় যে তাকে আর খুঁজেই পাওয়া যায় না। পুরো অংশটুকু 3 বার চক্কর দেওয়ার পরেও হদিস মিলেনি ছোট্ট নাফিমের। হৃদয়বিদারক সংবাদটা থমকে দেয় সবাইকে। নাতির চিন্তায় অস্থির হয়ে উঠেন আশরাফ সাহেব এবং উনার স্ত্রী। গোটা বিল্ডিংয়ে পর 3 বার খোঁজা হয় নাফিমকে, কিন্তু তার খবর মেলে না। নাজনীন বেগম তো হাউমাউ করে কেঁদে উঠেন নাতির শোকে। আশরাফ সাহেব বাধ্য হয়ে থানায় জানান, অতঃপর নওয়াফকে কল দেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে নওয়াফের, তাই বেশিরভাগ সময় তাকে বাইরেই কাটাতে হয়। শত ব্যস্ততা থাকার পরেও খবরটা কানে পৌঁছানো মাত্র বাড়ি ছুটে আসে নওয়াফ। অসময়ে ছেলেকে আসতে দেখে ভয় পেয়ে যান নাজনীন বেগম। এবার কি হবে সেটা ভেবেই কলিজা শুকিয়ে যায় উনার। সন্তানের বেলায় ভীষণ কঠোর নওয়াফ। নাফিমকে দেখে রাখতে না পারার অপরাধে সম্পর্ক শেষ করে ফেলতেও দ্বিধাবোধ করবে না সে। এসব ভেবেই কলিজা মোচ দিয়ে উঠে নাজনীন বেগমের। অসহায় চোখে তাকান নওয়াফের দিকে। সর্বদা ফিটফাট হয়ে চলা ছেলেটাকে এলোমেলো দেখাচ্ছে ভীষণ। চালচলনে অস্থির ভাবটা স্পষ্ট। সন্তান হারানোর ভয়ে চোখমুখ শুকিয়ে এটুকুনি হয়ে গেছে। লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে যেতে যেতে নওয়াফ চাপা গলায় বলে, উপরে এসো তোমরা। কেউ কিছু বলার সাহস পায়নি। কেবল আতঙ্ক বুকে চেপে নিঃশব্দে পিছু নিয়েছে নওয়াফের। ফ্ল্যাটে আসার পর হুলুস্থুল করে টিভিতে কিছু একটা সেট আপ করে নওয়াফ। পরপরই মনিটরের স্ক্রিনে ভেসে উঠে গোটা বাড়ির সিসিটিভি ফুটেজ। সকলেই আরেকদফা চমকায়। কারণ কেউই জানত না এই বাড়িতে হিডেন ক্যামেরা আছে, এমনকি স্বয়ং আশরাফ শিকদারও অবগত ছিলেন না এই বিষয়ে। মনিটরের স্ক্রিনে একের পর এক দৃশ্য ভেসে উঠে। নওয়াফ শুধু নাফিমকে ফলো করে পুরোটা সময়। সিসিটিভিতে দেখা যায় খেলতে খেলতে লুকানোর জন্য লিফটের কাছে আসে নাফিম। ওখানে স্কুল পড়ুয়া এক ছেলে তাকে দেখে আদর করে এবং 3য় ফ্লোরে নামিয়ে দিয়ে যায়। ছোট্ট নাফিম গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে আর তার পরপরই খে বাবা তু কী খে বলে ঘরে ঢোকে। ঘরের মধ্যে কাউকে না পেয়ে আবারও বেরিয়ে আসে নাফিম। গুটি গুটি পায়ে এগিয়ে যায় চিত্রার ঘরের দিকে। নওয়াফ তড়িঘড়ি করে চিত্রার ঘরের হিডেন ক্যামেরার ফুটেজে ক্লিক করে। সাথে সাথেই সবার কর্ণকুহরে ভেসে আসে অপ্রীতিকর কিছু কথা। যেখানে নাজনীন বেগম চিত্রাকে উদ্দেশ্য করে বলছেন, আমার ছেলেকে ধ্বংস করার জন্য জন্ম হয়েছে তোদের? ওর ঘাড়ে এসে জুটছিস কেন? বসে বসে আমার পোলার অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে না? হাহ, কাকে কি বলছি আমি? শরীর বিকিয়ে আহার কেনা তো তোদের পেশা। ফুটেজটা 360 অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয় ঘটনার মোড়। নাফিমের খোঁজ পাওয়ার সাথে সাথে মায়ের এক নতুন রূপের সাথে পরিচিত হয় নওয়াফ। বিস্ময়ে কথা বলতেই ভুলে যায় সে। মায়ের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, মা। স্ত্রীর করা অন্যায়টা মানতে পারলেন না আশরাফ সাহেব। রাগে গা পিত্তিজ বলে উঠল উনার। মেজাজ সামলাতে না পেরে রাগী গলায় বলে উঠলেন, কিভাবে বলতে পারলে তুমি এসব? তোমার ঘরে একটা মেয়ে আছে নাজ, ইভেন তুমি নিজেও একজন নারী। ওইটুকু বাচ্চা একটা মেয়েকে এসব বলতে বিবেকে বাঁধেনি তোমার? নাজনীন বেগম ফাঁকা ধোপ গিলেন স্বামীর প্রশ্নে। তিনি জানেন কাজটা অন্যায় ছিল, কিন্তু মনকে তো শাসন করতে পারেন না। যখনই মনে পড়ে ওই মেয়ে চৈত্রিকার বোন, তখনই ভেতরকার রাগটা মাথায় চেপে বসে। স্ত্রীর থেকে কোনরূপ উত্তর না পেয়ে নওয়াফের দিকে তাকান আশরাফ সাহেব। ভীষণ তিক্ত কণ্ঠে বলেন, খুব শান্তি লাগছে তাই না? লাগারই কথা, তোমার চোখে তো সে অমানুষ। নিজের স্ত্রীর সম্মান টেনে কোনো জায়গায় নামিয়েছ সেই খেয়াল আছে? তাকে স্লাট শব্দটা পর্যন্ত শুনতে হয়েছে তোমার ফ্ল্যাটে থাকায়। লানত তোমার উপর। কথাগুলো বলেই বড় বড় শ্বাস ফেলতে থাকেন আশরাফ সাহেব। নওয়াফ উত্তর দেয় না, কেবল এক দৃষ্টিতে চেয়ে থাকে নাফিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকা চিত্রার পানে। মস্তিষ্কে কি চলছে কে জানে। ছেলে এবং স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে হনহনিয়ে বাইরে চলে যান আশরাফ সাহেব। তার আর বুঝতে বাকি নেই চিত্রার ভবিষ্যৎ কি হতে চলেছে। তাই কষ্ট হলেও কঠিন এক সিদ্ধান্ত নিয়ে বসেন মনে মনে। সময়টা বিকেলবেলা। রান্নাঘরে বুয়ার হাতে হাতে কাজ করছে চিত্রা। খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ও। অবাক করা বিষয় হল নাফিম দুষ্টুটা তখনও ঘুমিয়েছিল। ওই দৃশ্য দেখে চিত্রা তো অবাকের শীর্ষে চলে যায়। ভয়ও পায় খানিকটা। নাফিম যেই চঞ্চল, তার তো এতক্ষণ ঘুমানোর কথা না।
ওসব ভেবে চিত্রা ভীতসন্ত্রস্ত হয়ে নাফিমকে ঝাঁকাতে থাকে। নাফিম বেচারা ভয় পেয়ে ধরফরিয়ে উঠে। চিত্রাকে জড়িয়ে ধরে সেই কি কান্না তার! নাফিমের রেসপন্স দেখে কলিজায় পানি আসে চিত্রার। সাংঘাতিক ভয় পেয়ে গেছিল সে। সময় নিয়ে নাফিমকে শান্ত করে তার ন্যানির কাছে দিয়ে শাওয়ারে যায় চিত্রা। পানিগুলো টপটপ মাথায় পড়ার সাথে সাথে পুরনো দৃশ্যগুলো ভেসে উঠতে থাকে তার মানসপটে। এবার আর কাঁদে না চিত্রা, উল্টো মনে মনে সিদ্ধান্ত নেয় কারো অন্ন ধ্বংস করবে না সে। যতটুকু খাবে তার সবটুকুর পারিশ্রমিক কাজ করে পুষিয়ে দিবে। যেন মানুষ খোঁটা দিলেও তার ভেতরটা হীনমন্যতায় কুঁকড়ে না যায়। ক্ষণে ক্ষণে বহু কিছু টের পাচ্ছে চিত্রা। যেমন আজ বুঝেছে এই দুনিয়ায় সব থেকে অসুখী মানুষ হল তীব্র আত্মসম্মান বোধওয়ালা মানুষ। এরা না পারে বিবেকের দায়ে যা কিছু করতে আর না পারে কারও কথা শিখতে। তবুও স্বার্থের দুনিয়া এদেরই হিংসা করে, খোদাতায়ালা কঠিন পরীক্ষায় ফেলেন আর আপন মানুষগুলো উপহার দেয় অমানসিক যন্ত্রণা। কথাগুলো ভেবে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চিত্রার। রান্নাও শেষের পথে তার। প্রেসার কুকারে লাস্ট শীষ বাজতেই গ্যাস অফ করে দেয় ও। হাত ধুতে পেছনে ঘুরবে এমন সময় ছোট্ট নাফিম এসে তার জমিন ছুঁই ছুঁই লম্বা চুলগুলো খামচে ধরে বলে, আম্মা পেটে খিদা। মুজা কাবো। চুলে টান পড়ায় চোখ মুখ কুঁচকে ফেলে চিত্রা। চোখ ছোট ছোট করে নাফিমের দিকে তাকিয়ে বলে, আমায় ভয় দেখানোর অপরাধে তোমার মজা খাওয়া বন্ধ। ন্যানিকে বলছি, উনি ভাত মেখে খাইয়ে দিবে তোমায়। কথাটা পছন্দ হয় না নাফিমের। নাকের পাটা ফুলিয়ে কান্না করার প্রস্তুতি নেয় সে। দৃশ্যখানা দেখে ভীষণ মজা পায় চিত্রা। আধ ভেজা চুলগুলো খোপা করে চট করে কোলে তুলে নেয় নাফিমকে। ওকে স্ল্যাবের উপর বসিয়ে খিচুড়ি নেয় প্লেটে। নিজের জন্য অল্প করে বানিয়েছিল, ভাবল নাফিমকেও একটু দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। খিচুড়ি প্লেটে নিয়ে মজা করে মাখাল আচার দিয়ে। এরপর নাফিমের মুখে দেয়। বাচ্চাটা নিঃশব্দে খেতে থাকে। চিত্রা একের পর এক লোকমা পুড়ে দেয়, নাফিমও বিনা শর্তে খেতে থাকে। রান্নাঘরে এসে সেই দৃশ্য দেখে ন্যানি অবাক হয়ে বলে, নাফি বাবা খিচুড়ি খেয়েছে? চিত্রা একটু চমকায়। মনে মনে ভাবে বোধহয় কোনো ভুল করে ফেলেছে, তাই আমতা আমতা করে বলে, যে জিবি। ন্যানি বিস্মিত গলায় বলে, গোটা ৩ বছরে আমরা কেউই ওকে খিচুড়ি খাওয়াতে পারিনি কখনো। স্যার নিজেও অনেক চেষ্টা করেছেন কিন্তু সম্ভব হয়নি। আজ কিভাবে কি হল? চিত্রা অবাক হয়ে নাফিমকে জিজ্ঞেস করল, তুমি কেন খিচুড়ি খেতে না আব্বু? নাফিম সরল গলায় জবাব দিল, ইতা পতা লাগে মা। চিত্রা কপাল কুঁচকে শুধাল, তাহলে আমার কাছে খেলে কেন? নাফিম মন খারাপ করে বলে, ইতা না খেলে তো তুমি খাইয়ে দিতে না। চিত্রার মনে হলো কেউ ওর বুকে ছুরি চালিয়েছে। ভাবা যায়, শুধু ওর হাতে খাইয়ে নেওয়ার জন্য এইটুকু বাচ্চা নিজের অপছন্দের খাবারটা পর্যন্ত খেয়ে ফেলেছে। চিত্রার চোখে জল জমল। সে নিজেও তো কাঙাল, তাই ভালোমতো উপলব্ধি করতে পারল নাফিমের অবস্থা, কিন্তু চিত্রা যে চায় না এমন কিছু। মাত্র অল্প কদিনের মেহমান চিত্রা। সে চায় না নাফিম তার নেওটা হোক। অলরেডি অনেকটা এটাচট হয়ে গেছে। চিত্রা জানে এটা নিয়েও কথা শুনতে হবে তার। এসব আর চাইছে না চিত্রা। আগামী ৬ মাসে কঠোর ব্যক্তিত্ব বরণ করে নিতে চায় সে। হতে চায় পাথরের মতো শক্ত। নাফিম নামক পিছুটানের জন্য নিজের ভবিষ্যৎ বিসর্জন দিতে রাজি নয় চিত্রা। একদিকে বিবেক, অন্যদিকে আবেগ। দোটানায় পড়ে নিজেকে পাগল পাগল লাগে চিত্রার। খিচুড়ির প্লেট রেখে ফ্রিজ থেকে একটা আইস ললি বের করে নাফিমের হাতে দেয় চিত্রা, অতঃপর কান্না আটকাতে অন্য পাশ ফিরে খিচুড়ির প্লেট ধুতে থাকে। ওদিকে প্যাকেট হাতে নিয়ে বসে থাকা নাফিম চিত্রার মুখ পানে চেয়ে ঠোঁট উল্টে ফেলে। বাচ্চাটার বুঝতে বাকি থাকে না মায়ের মন খারাপ হয়েছে। সে আধো আধো বুলিতে বলে, মা, নাফি খিচুড়ি খাবে। আর দুষ্টু করবে না। তুমি দুঃখ পেও না। বলতে বলতে কেঁদে ফেলল ও। চিত্রার নরম মন কি আর সইতে পারে সেই আর্তনাদ? সব ফেলে সেও নাফিমকে বুকে জড়িয়ে কেঁদে ফেলে। নাফিমের ন্যানি উপস্থিত ছিলেন সেখানে। উক্ত দৃশ্যখানা উনার চোখে জল এনে দেয়। বয়স্ক মহিলা বুঝতে পারেন বিরাট বড় ভুল করছে নওয়াফ। চিত্রাকে মেনে নিলে খুব সুন্দর একটা সংসার হতো তাদের। ঘড়ির কাঁটায় তখন ৫টা বাজে। সারাদিন ঘরে বসে থাকায় দমবন্ধ লাগছিল চিত্রার। গ্রামের মুক্ত পরিবেশে বড় হওয়া চিত্রা বদ্ধ জায়গায় বন্দী হয়ে হাঁপিয়ে উঠে রীতিমতো। তার অবস্থা দেখে নাফিমের ন্যানি বলে,
আপনি চাইলে ছাদ থেকে ঘুরে আসতে পারেন ম্যাডাম। উপরে খুব সুন্দর ফুলের গাছ আছে আর সেখান থেকে গোটা শহরের সুন্দর চিত্র দেখা যায়। বর্ণনা শুনে কিঞ্চিত লোভী হয় চিত্রার মন। আর তাই নাফিমকে নিয়ে দুইজনে যায় উপরে। কথায় কথায় হুট করে নাফিমের ন্যানির সাথে ভাব জমে যায় চিত্রার। ভদ্রমহিলা জানান তার নাম জেসমিন। স্বামী মারা গেছেন অল্প বয়সে। ভদ্রলোককে ভীষণ ভালোবাসতেন তিনি, তাই আর কখনো কারও প্রতি কোনো আগ্রহ জন্মেনি উনার। দীর্ঘ কয় বছরের সংসারে কোনো সন্তান ছিল না তার, তাই পেটের দায়ে এবং একাকিত্ব কাটাতে এই পেশাটা গ্রহণ করেন তিনি। উনার গল্পটা বেশ প্রভাবিত করে চিত্রাকে। সে ভাবছিল তার মতো দুঃখী আর একটাও নেই, অথচ মানুষের চাইতেও খারাপ পরিস্থিতিতে আছে। তার ভাবনার মাঝেই জেসমিন বলে উঠে, 5:45 বাজে ম্যাডাম। স্যারের আসার সময় হয়ে গেছে। ঘরে ফিরে নাফিম বাবাকে না পেলে রেগে যাবেন উনি। আজকে তো আবার আরেক কাহিনী হয়েছে। জেসমিনের থেকে সবকিছুই শুনেছে চিত্রা। শুনে দীর্ঘশ্বাস ফেলেছে কেবল। তার কপালটাই এমন, কিছু না করেও দোষী হতে হয়। আজ হয়তো আরেক সুনামি যাবে। নাফিমকে নিয়ে নিচে নামতে চাইলে সে যাবে না বলে জেদ ধরে চিত্রা বুঝিয়ে শুনিয়ে এরপর তাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। নাফিম কি আর ভদ্রবাচ্চা? একদমই না। মাম্মা পেয়ে তার দুষ্টুমি হয়েছে আরও লাগামছাড়া। চিত্রা শেষ সিঁড়িতে পা ফেলবে এমন সময় মেইন দরজার সামনে এসে দাঁড়ায় নওয়াফ। তাকে দেখা মাত্রই কিউ বাবাগি বলে সাংঘাতিক এক চিৎকার দেয় নাফিম। সাথে সাথে পা হড়কে যায় চিত্রার। মুখের ভরে পড়তে নিবে এমন সময় মা ছেলেকে আঁকড়ে ধরে একজোড়া পুরুষালী হাত। সেকেন্ড কয়েক ওভাবেই কাটে আতঙ্কে জুবুথুবু চিত্রা খামচে ধরে রাখে সামনের জনের পিঠ এবং বুকের পরিচ্ছদ। নাফিম বেচারা ভয় পেয়ে চুপসে যায়। ওদের আগলে রাখা নওয়াফ আলগোছে একটা স্বস্তির শ্বাস ফেলে। ভাগ্যিস এসেছিল সময় মতো, নয়তো দুটো বান্দরকে নিয়ে হসপিটালে ছুটতে হতো তার। চালাক নাফিম কেমনে কেমনে জানি নেমে গিয়ে ভো দৌড় দেয় ভেতরে। মিনিট খানেকের মধ্যে পায়ের ব্যথা কমে আসে চিত্রার। হুশ ফিরতেই সেও ঠাস করে ছেড়ে দেয় নওয়াফকে। ওই হাতির শরীরের উপর পড়েছিল ভাবলেই আতঙ্কে জমে যাচ্ছে তার শরীর। নওয়াফ অবশ্য কিছুই বলেনি তাকে। চিত্রা সরে আসতেই একবার তাকিয়ে সোজা বাসার ভেতর চলে গেছে। তার আচরণ অদ্ভুত থেকে চিত্রার নিকট কিছু ভাবার আগেই পেছনে থাকা জেসমিন খালা হুড়মুড়িয়ে নিচে এসে বলে, আপনি ঠিক আছেন ম্যাডাম? চিত্রা ঘোরের মাঝে উত্তর দেয়, হু। জেসমিন খালা স্বস্তির শ্বাস ফেলে বলেন, আল্লাহ বাঁচাইছে। জলদিই ভেতরে চলেন। আয়ান দিল বলে। ঘোরাচ্ছন্ন চিত্রা ওভাবেই গিয়ে টেবিলে বসে। ভুল করেও বিপরীত পাশে বসে থাকা নওয়াফের দিকে তাকায় না। ওই কয়েক সেকেন্ডের হওয়া ঘটনাটা ক্ষণে ক্ষণে বিরক্ত করতে থাকে চিত্রাকে। এর মধ্যে আয়ান দেয়। সবাই ইফতারি করে। চিত্রাও অল্পস্বল্প খায়। নামাজের জন্য টেবিল ছেড়ে উঠবে এমন সময় গা হিম করা কণ্ঠে নওয়াফ ডেকে উঠে তাকে বলে, বসো এখানে, কিছু কথা ছিল। ব্যাস, আত্মা খাঁচা ছাড়া হয়ে যায় চিত্রার। আবার কি বলবে এই ভয়ে থমথমে মুখে বসে থাকে চেয়ারে। নওয়াফ তার দিকে তাকিয়ে সরাসরি বলে, উকিলের সাথে কথা হয়েছে আজ। উনি বলেছেন বাধ্যতামূলকভাবে অন্তত 3 মাস একসাথে এবং এক রুমে থাকতে হবে আমাদের। চিত্রার মনে হয় আকাশ ভেঙে পড়েছে ওর মাথায়। কি সাংঘাতিক কথা! আজরাইলের সাথে বসবাস করা যায় নাকি? কথাগুলো শুনে হতবুদ্ধির মতো চেয়ে থাকে ও। নওয়াফ নিজেই বলে, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার কিছু বলার আছে এক্ষেত্রে? কিছুক্ষণ নিশ্চুপ থাকে চিত্রা। মনে মনে ভাবে সবটা রুলস ফলো না করলে ডিভোর্স হতে দেরি হবে। যত দেরি হবে তত বেশি শীতে হবে কুটু কথা। সুতরাং এখান থেকে মুক্তি পেতে চাইলে এই অগ্নিকাণ্ডে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে চিত্রা ধীর গলায় বলে, আপনার সিদ্ধান্তই শিরোধার্য। নওয়াফ সম্মতি পেয়ে আর কথা বাড়াল না। বোকা না বুঝেই নিজের ডেথ সার্টিফিকেটে সাইন করল। বেচারি টেরও পেল না এই একটা সিদ্ধান্ত কি ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি করাতে চলছে তাকে। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন, আর গল্প আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করেন।